নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আমি একটা কথা অনেক দিন ধরে বলছি যে স্বাস্থ্য দুর্নীতির তদন্তে ইডি ঢুকবে। ইডি ঢুকেও গেছে। সুদীপ্ত রায়, আরজি কর রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান, শ্রীরামপুরের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতি এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাতব্বর, তার বাড়িতে ইডি 20 ঘন্টা তল্লাশি করেছিল। অনেক জিনিসপত্র তারা সঙ্গে নিয়ে যায়। তারপর 19 তারিখ ইডি তলব করেছিল সুদীপ্ত রায়কে। 2 কন্যাকে নিয়ে সুদীপ্তবাবু এসেছিলেন সিজিও কমপ্লেক্সে এবং বলেছেন যে তার 3টে ফোন ইডি নিয়ে গিয়েছিল। সেই ফোন আনলক করার জন্য তাদের তলব করা হয়েছে, তিনি তদন্তে সহযোগিতা করবেন। এ তো হচ্ছে একেবারে ছকে বাঁধা কথা, এর মধ্যে বিশেষ কোনো তাৎপর্য নেই। তাৎপর্যটা হচ্ছে এখানে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি, লকেট চ্যাটার্জিকে পাশে বসিয়ে 19শে সেপ্টেম্বর এটি সাংবাদিক বৈঠক করেছেন। সেই সাংবাদিক বৈঠকে শুভেন্দু মারাত্মক অভিযোগ করেছেন। 8 কোটি টাকা দিয়ে চণ্ডীগড় থেকে পাঞ্জাব থেকে অ্যাম্বুলেন্স আনা এবং কোনো রকম টেন্ডার ছাড়া কোভিড কালে পিপিই কিট সহ অন্যান্য জিনিসপত্র কেনা এবং 5টা মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরির বরাত কোনো রকম টেন্ডার ছাড়াই প্রভাবশালী ঘনিষ্ঠ ঠিকাদারদের দেয়া হয়েছে। এবং তিনি বলেছেন যে ডাক্তাররা তাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করছেন, তিনি সেগুলো এজেন্সিকে দিয়েছেন এবং আহ্বান করেছেন যে সাধারণ মানুষের কাছেও স্বাস্থ্য দুর্নীতি নিয়ে যদি কোনো তথ্য থাকে তারা যেন এজেন্সির কাছে পাঠায়। আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি একটি থানায় এফআইআর করে দুর্নীতির তদন্তের বিষয়ে অভিযোগ করেছেন। এখন প্রশ্ন হলো, এই তদন্তে ইডি কতদূর এগোতে পারবে? প্রথম কথা দেখুন, ওয়াকিবহাল মহল বলছে যে স্বাস্থ্য দুর্নীতির তদন্ত যদি সঠিকভাবে হয় তাতে যে বিপুল বেআইনি কাজকর্ম হয়েছে তা সামনে চলে আসবে এবং শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতিকে কার্যত পিছনে ফেলে দেবে স্বাস্থ্য দুর্নীতিতে জড়িয়ে থাকা টাকার পরিমাণ। এখন প্রশ্ন হলো, ইডি কতটা অগ্রসর হতে পারবে? দেখুন, তিলোত্তমার ধর্ষণ ও খুনের সঙ্গে দুর্নীতি সরাসরি যুক্ত। তিলোত্তমা অনেক কিছু জানতে পেরেছিলেন এবং সেটা পাবলিক ডোমেনে আনার ব্যাপারে ভাবনা চিন্তা করছিলেন। সেই আভাস পেয়েই তাকে নির্মমভাবে খুন করা হয়। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। তাহলে তিলোত্তমার খুন কে বা কারা করেছে, কোথায় হয়েছে, খুনের পিছনের মোটিভ কি, এটা তদন্ত করে দেখছে সিবিআই এবং দুর্নীতির বিষয়টা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এনে তদন্ত করছে ইডি। দেখুন, এই রাজ্যে এই জমানায় দুর্নীতির কার্যত প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। এটা নিয়ে আমার মনে হয় যে অতি বড় তৃণমূল সমর্থকের মনেও কোনো দ্বিমত থাকার কথা নয় এবং এই দুর্নীতির অভিঘাত তাদের জীবনেও পড়েছে। তাদের পরিবারের ছেলেমেয়েরা যদি লেখাপড়া শিখে চাকরি বাকরি পেতে চান তাহলে তাদের চাকরি বাকরিও কিন্তু ওই চুরির জন্য সম্ভব হয়নি। কারণ মাছের বাজারে মাছ যেভাবে বিক্রি করা হয় সেভাবে চাকরিগুলোকে নিলাম করা হয়েছে। এগুলো এখন সত্য, প্রতিষ্ঠিত। এগুলো নিয়ে আর আমার মনে হয় যে বিবাদ করা উচিত নয়। যুক্তি পাল্টা যুক্তি দেওয়ার কোনো মানে নেই, কারণ দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ হয়েছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে। তার সর্বশেষ সংস্করণ হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি।
দেখুন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে 1 সদস্যের একটা কমিশন করেছিলেন মুখ্যমন্ত্রী কোভিডের সময়। জগদীপ ধনকর যখন এখানে রাজ্যপাল ছিলেন তখন তিনি সেই তদন্ত কমিশনের রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। বিধানসভাতেও সেই রিপোর্ট পেশ হয়নি, রাজ্যপালের কাছেও সেই রিপোর্ট যায়নি, সেই রিপোর্ট কার্যত ধামাচাপা পড়ে গেছে। প্রশ্ন হলো, আদৌ কি আলাপন বাবু কোনো তদন্ত করার সুযোগ পেয়েছিলেন? তিনি একবারের জন্য কি খতিয়ে দেখেছিলেন? আসলে এই তদন্ত কমিশন গঠন করার লক্ষ্য হচ্ছে ঘটনার থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া। তৃণমূল ক্ষমতায় আসার পর কত তদন্ত কমিশনই না গঠিত হয়েছে। 21শে জুলাই নিয়েও তদন্ত কমিশন গঠিত হয়েছে। 21শে জুলাই যখন ঘটেছিল তখন স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। তা সেই মনীশ গুপ্তই তৃণমূলের জমানায় মন্ত্রী হয়েছিলেন, রাজ্যসভার সদস্য হয়েছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন যেসব অভিযোগগুলো করেছিলেন, পরবর্তীকালে ক্ষমতায় এসে সেই সব অভিযোগের কার্যত তিনি ভুলেই যান। নামকাওয়াস্তে তদন্ত কমিশন গঠন করে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এখন ইডির পূর্বাঞ্চলীয় অধিকর্তা এসছেন একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস থেকে, খুব দক্ষ অফিসার। তাকে এই মুহূর্তে কলকাতাতে পাঠানো কিন্তু খুব ইঙ্গিতবাহী। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগেও বলেছিলাম যে অ্যাকশন টাস্ক ফোর্স, যার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যার সদস্য ভারতবর্ষ, তারা খতিয়ে দেখে তাদের সদস্য দেশগুলো যে অর্থ পাচার, টেরর ফান্ডিং এর বিষয় থাকলে সেখানে প্রিভেন্টিভ মেজার কি নিচ্ছে, তারা মানি লন্ডারিং এর রুখতে কি উদ্যোগ নিচ্ছে, টেরর ফান্ডিং রুখতে কি উদ্যোগ নিচ্ছে। 368 পাতার রিপোর্ট ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স 19শে সেপ্টেম্বর প্রকাশ করেছে প্যারিস থেকে। সেখানে মানি লন্ডারিং রুখতে এবং টেরর ফান্ডিং এ জন্য টাকা যাতে ব্যবহার না হয়, অর্থাৎ দুর্নীতির টাকা তো বিদেশে চলে যাচ্ছে হাওলার মাধ্যমে, কার হাতে পড়ছে? সেই টাকা দিয়ে কি টেরর ফান্ডিং হচ্ছে? আইএস, আল কায়দা, এরা কাশ্মীরে টাকা পয়সা ঢালছে, সেই টাকা পয়সার উৎস কি দুর্নীতিতে পাচার হয়ে যাওয়ার টাকা? তা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ভারত সরকারকে বলেছে এদিকে নজর দিতে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 1050 কোটি মার্কিন ডলার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং এর আওতায়। তবে তারা উদ্বেগ প্রকাশ করেছে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং অন্য অনেক কারণে দোষী সাব্যস্ত করার হার কম। এটা উদ্বেগের বিষয়, কিন্তু ভারতের ভূমিকা সন্তোষজনক। অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের রিপোর্টে ভারতের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন তোলা হতো, তাহলে বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি ভারতের ক্রেডিট রেটিং কমিয়ে দিত, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে ঋণ পেতে ভারতের অসুবিধা হতো এবং ভারতে বিনিয়োগের ডেস্টিনেশন হিসাবে বিনিয়োগকারীরা কিন্তু ভাবতেন না। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের এটাই হচ্ছে গুরুত্ব। অতীতে পাকিস্তান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের দেওয়া রিপোর্টে ধূসর তালিকায় ছিল, অর্থাৎ পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলো টাকা পেত, পাচার হওয়া টাকা, দেশের সম্পত্তি লুট করে যে টাকা, সেগুলো টেরর ফান্ডিং এ ব্যবহার করা হতো, দুর্নীতির কালো টাকা টেরর ফান্ডিং এ ব্যবহার করা হতো। সেই জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করেছিল এবং সেজন্য পাকিস্তানকে অনেক খেসারত দিতে হয়। তাদের ক্রেডিট রেটিং অত্যন্ত কমে যায়। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা ঋণ পাচ্ছিল না। পাকিস্তান আইএমএফ অ্যাডিক্ট। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 2 ডজন বার আইএমএফ এর থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। আমি পাকিস্তানের সঙ্গে আমাদের তুলনা করছি না। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন, আমি ওই সময় প্রচুর প্রতিবেদন করেছিলাম যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স আসছে, সেই জন্য তারা সবকিছু খতিয়ে দেখবে,
প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট কতটা সক্রিয়ভাবে ভারত সরকার প্রয়োগ করেছে, কত টাকা তারা বাজেয়াপ্ত করেছে, কত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, কত লোককে এই আইনের আওতায় শাস্তি দিতে পেরেছে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স তাদের রিপোর্টে বলেছে ভারতের ভূমিকা সন্তোষজনক, তবে আরো অনেক পথ চলতে হবে, বিশেষ করে আইনগত দীর্ঘসূত্রিতার জন্য এই মানি লন্ডারিং এর তদন্ত অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে। সেটা যদি না হতো তাহলে ভারত আরো ভালো জায়গায় থাকতো। এবং সেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই যে বিভিন্ন দুর্নীতি, এই দুর্নীতি থেকে পাচার হওয়া অর্থ টেরর ফান্ডিং এর কাজে ব্যবহার হচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, এটা কিন্তু সারা ভারতবর্ষের ক্ষেত্রেই বলছে। দুর্নীতি তো শুধু পশ্চিমবঙ্গের ফেনোমেনন নয়, দুর্নীতি একটা সর্বভারতীয় ফেনোমেনন। কিন্তু পশ্চিমবঙ্গ আগে এভাবে দুর্নীতির জন্য খবরের শিরোনামে আসেনি। বিগত 6-7 বছর ধরে পশ্চিমবঙ্গ আর অন্য কোনো কারণে না হলেও এই দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে এবং হরেক কিসিমের দুর্নীতির জন্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবং বিদেশের সংবাদ মাধ্যমের শিরোনামে এসছে। 2 মন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরের অনেক কর্তা জেলে। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে, কিন্তু এসএসকেএম এর দেওয়া তার শারীরিক রিপোর্ট এবং কমান্ড হসপিটালের দেওয়া শারীরিক রিপোর্টের মধ্যে ফারাক আছে। তো মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ বলেছিলেন যে যেন জ্যোতিপ্রিয় নিম্ন আদালতে জামিনের আর্জি করেন। দেখুন, এসএসকেএম যে প্রভাবশালীদের নিরাপদ আশ্রয়স্থল, এটা কিন্তু অতীতে এই অভিযোগ বারবার উঠছে। কেন এসএসকেএম এর দেওয়া রিপোর্ট আর কমান্ড হসপিটালের দেওয়া রিপোর্টের মধ্যে পার্থক্য থাকবে? যখন এইগুলো হয় তখনই এই এসএসকেএম নিয়ে জনমানসে প্রশ্ন ওঠে। এই যে আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে ওখানে একটা কনভেনশন হয়েছিল, এসএসকেএম এর ডিন অফ স্টুডেন্ট বলেই ছিলেন যে আমাদের খারাপ লাগে, সবাই বলে এটাকে প্রভাবশালীদের হলিডে হোম। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম থেকে তার শারীরিক অবস্থার যে রিপোর্ট পেশ করেছিলেন, আবার কমান্ড হসপিটাল থেকে ইডি যে রিপোর্ট পেশ করেছিল, সেই রিপোর্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। অর্থাৎ এসএসকেএম এর দিকে যে আঙুল তোলা হয়, এখনো কিন্তু সেই প্রবণতা বন্ধ করার জন্য কোনো সদর্থক উদ্যোগ এসএসকেএম এর কর্তৃপক্ষ নিতে পারেননি। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। তাহলে দুর্নীতির আবহে আর একটা নতুন দুর্নীতির সুযোগ সন্ধান করতে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের কিন্তু অনেক পথ এগোতে হবে। তারা হয়তো হাইকোর্টে তাদের স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে, কারণ দীর্ঘদিন ধরে এই সংগঠিত আর্থিক অপরাধ হয়েছে। তো উত্তরবঙ্গ লবির মাতব্বর, গিটার বাদক, তার সাঙ্গ পাঙ্গ সবাই যুক্ত। দেখুন, সন্দীপ ঘোষ নামে মাতৃজঠরের লজ্জা, তার ঘটনা তো এখন আমরা জানতে পেরেছি, কিন্তু আক্তার আলী তিনি তো প্রায় 1-1.5 বছর আগে থেকে এই সন্দীপ ঘোষের বিবিধ দুর্নীতির বিষয় সরব হয়েছিলেন, স্বাস্থ্য ভবনকে জানিয়েছিলেন, এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরকেও জানিয়েছিলেন। কোন সদর্থক উদ্যোগ আপনারা দেখেছিলেন? বরঞ্চ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আক্তার আলীকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, যদিও 52 দিন ধরে সন্দীপ ঘোষ তাকে রিলিজ অর্ডার দেয়নি। তাহলে আক্তার আলীর তোলা অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে তখন যদি স্বাস্থ্য ভবন, নবান্ন তদন্ত করত, ভিজিলেন্স করত, তাহলে হয়তো ইডিকে ঢোকার প্রয়োজন হতো না। বরঞ্চ সন্দীপ ঘোষকে দুধ কলা দিয়ে পোষা হয়েছে, তাকে পুরস্কৃত করা হয়েছে, কারণ তার গুরুদেব ছিলেন ওই গিটার বাদক। তিনি কিন্তু বকলমে এই স্বাস্থ্য মন্ত্রকটা চালান, লার্কিং ইন দ্য ব্যাক and flaunting his proximity to the powers that be at নবান্ন। কোন রকম সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে ভদ্রলোক যুক্ত নন, শুধুমাত্র প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি স্বাস্থ্য ক্ষেত্রে ছড়ি ঘোরান। স্বাস্থ্য সচিব তো খাতের পুতুল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
গিটার বাদক কিছু বললে পরে স্বাস্থ্য সচিবের ঘাড়ে দুটো মাথা আছে, সেই নির্দেশ পালন করবেন না? তিনি বাধ্য, বেআইনি নির্দেশ হলেও বাধ্য। যদিও স্বাস্থ্য সচিব এবং অনেক স্বাস্থ্যকর্তার বিরুদ্ধে শুভেন্দু বলেছেন যে আয় বহির্ভূত সম্পত্তি তারা করেছেন, সবকিছু তদন্তের আওতায় আনার ব্যাপারে সরব হয়েছেন বিরোধী দলনেতা। আমার মনে হয় তদন্ত অনেক দূর এগোবে। সর্বোচ্চ প্রভাবশালীর দরজায় করা নাড়বে কিনা সেটা এই মুহূর্তে বলা তো সম্ভব নয়। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ের থেকে একটু এগিয়েছে এবং দেখুন ইডি কিভাবে তদন্ত করছে সে সম্পর্কে সবাই কিন্তু জানতে পারে না। যেমন তিলোত্তমার ধর্ষণ ও খুনের কিনারা করতে সিবিআই তদন্ত করছে, সিবিআই রিমেন্স টাইট লিপড। সুপ্রিম কোর্টে তারা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে এবং সুপ্রিম কোর্ট তাদের স্যাটিসফ্যাকশন জানিয়েছে এবং বলেছে যে সিবিআই যেভাবে তদন্ত করছে ঠিকভাবে করছে এবং আমরা বিচলিত, এত তাড়াহুড়ো করলে হবে না, সিবিআইকে একটু সময় দিতে হবে। আরজি করের মেডিকেল কলেজের টিএমসিপির ছাত্র ইউনিটের সভাপতি, তিনি সল্টলেকের গেস্ট হাউসে ছিলেন 8-9 তারিখ, 10 তারিখ, 9 এসেছিলেন, 10-এ গিয়েছিলেন, তাকে তলব করা হবে। সেই গেস্ট হাউসের কেয়ারটেকার মালিককেও তলব করা হয়েছে, সম্ভবত করুণাময়ীর আশেপাশে গেস্ট হাউসটা। তার সঙ্গে সুদীপ্ত রায়ের কথোপকথন, সুদীপ্ত রায় বলেছেন যে ও টিএমসিপির প্রেসিডেন্ট, আরজি কর ইউনিটের, ওকে তো খবর দিতেই হবে, কিন্তু বয়ানে অসঙ্গতি আছে। এটা বলছি না, এটা বৃহত্তর ষড়যন্ত্র। তিলোত্তমার হত্যাকাণ্ড বৃহত্তম ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জট কাটতে সময় লাগবে, বহু মাথা এতে ইনভলভ। তিলোত্তমা হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিল, সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হলো নির্মমভাবে। এখন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন, খুব ভালো কথা, কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আরো একজন কর্তা একটা চেয়ার থেকে অন্য চেয়ারে গেলেন, তাতে কি লাভটা হলো? তারা তো স্বাস্থ্য ভবনেই রইলেন। যদি একেবারে ভিতর থেকে সাফাই অভিযান করার দাবি তারা তোলেন, তাহলে কাজের কাজ হবে। হ্যাঁ, তারা কর্মবিরতি প্রত্যাহার করে ফিরে আসছেন, আপাতত জরুরি পরিষেবায় যুক্ত হবেন, আউটডোর করবেন না, সিবিআই এর অফিসে তাদের মিছিল হবে তিলোত্তমার ধর্ষণ ও খুনের কাণ্ডে দ্রুত তদন্তের দাবিতে। সব ঠিক আছে, তিলোত্তমা তো হুইসেল ব্লোয়ার হয়েছিলেন, হতে চেয়েছিলেন, সেই জন্যই তাকে তো চলে যেতে হলো অকালে। এখন যারা আন্দোলন করছেন এবং ভবিষ্যতে করবেন বলে জানিয়েছেন, তাদেরকে বলবো যে শুধু আরজি করকে নিয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে, হসপিটালে এই ধরনের সন্দীপ ঘোষের মতো লোক আছে। আরামের ডেন্টাল কলেজে তপনগিরি নামক এক ভদ্রলোক আছেন, সব নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে 9 বছর ধরে তিনি অ্যাক্টিং প্রিন্সিপাল হয়ে আছেন। তিনি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের মডার্ন মেডিসিনের ডিন নাকি। ডেন্টাল সার্জন কি করে মডার্ন মেডিসিনের ডিন হন বোঝা যায় না। তার কন্যা স্বাস্থ্যক্ষেত্রে যুক্ত, তার নিয়োগ নিয়ে প্রশ্ন আছে। তিনি গিটার বাদকের দন্ত চিকিৎসক ব্যক্তিগত, সেই সূত্রেই তার এই রমরমা। কিছুদিন আগে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল করেছিলেন আরামের ডেন্টাল কলেজের এক ছাত্র। তিনি অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে মিলে তপনগিরির বিরুদ্ধে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন এবং তারপরে তিনি ভিডিওটা ফেসবুকে দিয়েছিলেন, আমরা সবাই দেখেছি। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি স্বাস্থ্যক্ষেত্রে। পরতে পরতে দুর্নীতি এবং এনআরআই কোটায় টাকার বিনিময়ে ভর্তি মেডিকেলে, সেটাও দুর্নীতি। এই যে ডিএমকে তৃণমূল বলে না যে আমরা জয়েন্ট এন্ট্রান্স যদি চালু করতে পারতাম মেডিকেলে তাহলে অনেক স্বচ্ছতা থাকতো। শুভেন্দুবাবু অভিযোগ করেছেন যে সেখানেও টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের ছেলে মেয়েদের মেধা তালিকায় নাম ঢোকানো হয়েছে। মানে সর্বত্র টাকা টাকা টাকা। আপনার মেধা নেই কিন্তু আপনার টাকা আছে, সবকিছু পেয়ে যাবেন এই জমানায়।
আপনার পাশ করার যোগ্যতা নেই, আপনি গোল্ড মেডেলিস্ট হয়ে যাবেন। টাকা থাকলে বাঘের দুধ পাবেন স্বাস্থ্যক্ষেত্রে। মেধা এখানে গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই মেধার। আপনার পকেটে জোর থাকলে আপনি সব কিছু পেতে পারবেন। এটা একজন দুজনের দ্বারা এই সংগঠিত অপরাধ চক্র চালানো সম্ভব নয়। আমি বলেছি না, এটা পিরামিড স্ট্রাকচার। পিরামিডের মাথায় আছেন গিটার বাদক, তারপর ধাপে 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 বিভিন্ন পদাধিকারীরা। উত্তরবঙ্গ লবি সবাই স্নেহধন্য। পিরামিডের নিচের তলা থেকে শুরু করে উপরের তলায় সর্বোচ্চ শীর্ষবিন্দু পর্যন্ত ওরা মসৃণ তেল খাওয়া যন্ত্রের মতো কাজ করে। টাকা দিলেই সব হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলটাকে ভেঙে দেওয়া উচিত। যেভাবে মেডিকেল কাউন্সিলের নির্বাচন হয়েছে, পঞ্চায়েত পুরসভার নির্বাচনও লজ্জা পাবে। তিলোত্তমা অকালে তার জীবনটা দিয়ে এই নির্মম সত্যকে বেআব্রু করে দিয়েছে। এখন ইডির দায়িত্ব এই দুর্নীতির পর্দাফাঁস করা। বহু লোক জড়িত এতে। এটা কিন্তু শুধু আর্থিক অপরাধ নয়, এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ। যারা ভুয়ো ডাক্তার তৈরির কারখানা করছে, ভাবুন তো, চ্যাটজিপিটি খুলে টোকাটুকি করে ডাক্তার হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ধারণা নেই, প্রেশার মাপতে জানে না, ইনজেকশন দিতে জানে না। তারা সরকারি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হবে, বেসরকারি ক্ষেত্রে যুক্ত হবে, প্রাইভেট প্র্যাকটিসে যুক্ত হবে। তাহলে 11 কোটি বঙ্গবাসীর শরীর স্বাস্থ্যের নিরাপত্তা কোথায়? আপনি কোন বিশ্বাসীদের কাছে যাবেন শরীর খারাপ হলে দেখাতে? এটা তো সব থেকে বড় প্রশ্ন। এবং এই ব্যাপারটা যারা ঘটিয়েছে তাদেরকে তো এবার এক্সপোজ করার সময় এসছে। জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদেরকে বলবো যে আপনারা ঠিক আছে স্বাস্থ্য ভবনে সাফাই অভিযান করছেন, ঠিক আছে, কিন্তু প্রতিটা মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের এই সমস্ত সন্দীপ ঘোষ সদৃশ্য লোকজন আছে, উঁচু পদে আছে। এখন ঝড় উঠেছে বলে তারা বালিতে মুখ গুজে আছে। একটু পৃথিবী শান্ত হলেই এরা আবার নিজেদের স্বরূপ প্রকাশ করবে। এদের পরিচয় আপনারা জনগণের সামনে এক্সপোজ করুন এবং তদন্তকারী সংস্থাকে এদের সম্পর্কে যা তথ্য আছে দিন। কারণ এটা এমন একটা বিষয় যার সঙ্গে আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত এবং 11 কোটি পশ্চিমবঙ্গের মানুষের সরাসরি যোগ। শিক্ষা তো ভোগে বাড়িয়ে দিয়েছে, স্বাস্থ্যতে আপনারা দেখছি কি কাণ্ড। বললাম না শুধু আরজি কর নয়, সমস্ত মেডিকেল কলেজ হসপিটালে এই থ্রেট কালচার আছে, দুর্নীতির চক্র আছে, দেহ বিক্রির চক্র আছে, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ সাপ্লাই করার চক্র আছে এবং সবকিছুর সঙ্গে প্রভাবশালী চোখ আছে। 4-5 জন মিলে এই অপরাধ চক্র চালায়নি। স্বাস্থ্য ভবনের কর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত লোকজন, জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, ভেন্ডার, সবাই আছে, সবাই সবাই সবাই। ইডি খুব প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। আমার ধারণা এত গুরুত্বপূর্ণ বিষয়ের নিষ্পত্তি ইডি করবে। শুধু দেখুন, কোর্ট মনিটরিং হচ্ছে ঠিক কথা, আমাদেরও কিন্তু চোখ খোলা রাখতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে পরিষ্কার করার একটা সুযোগ এসছে, এই সুযোগ আমরা হেলায় হারাবো না। শুভেন্দুবাবু যে অভিযোগগুলো তুলেছেন বিরোধী দলনেতা হিসাবে তিনি তুলতেই পারেন। তিনি দাবি করছেন সব তথ্য প্রমাণ তার কাছে আছে, তিনি নিশ্চয়ই ইডিকে দেবেন এবং ইডি যদি মনে করে যে এই তথ্য প্রমাণকে সামনে রেখে তারা তদন্তের গতি আরো বাড়াবে, তদন্তের জাল আরো বিস্তৃত করবে, সেটা তারা করতেই পারে। এবং অবশ্যই তারা নিশ্চয়ই বিচার করবেন যে বিরোধী দলনেতার দেওয়া তথ্য প্রমাণ কতটা তাদের কাজে লাগবে।
কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে যে হিমালয় সদৃশ্য দুর্নীতি হয়েছে এটা নিয়ে কোনো সংশয় নেই। এখন পর্দার আড়ালে লুকিয়ে থাকা এর মাথাদেরকে চিহ্নিত করে এক্সপোজ করতে হবে এবং দেশের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। তাই যাত্রা শুরু হয়েছে ইডি। জার্নি হ্যাজ জাস্ট বিগান। এখনো আসল অপরাধীকে ধরতে গেলে অনেক কাঠখড় পোয়াতে হবে, অনেক কাঠখড়, এবং প্রতি পদে পদে ইডিকে এবার আগামী দিনে দেখবেন তদন্তে অসহযোগিতার মুখে পড়তে হবে। স্টেট মেশিনারি হেল্প করবে না। কথায় কথায় আদালতে গিয়ে অনেকে রক্ষা কবচ নিয়ে আসবেন। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স তাদের রিপোর্টে বলেছে এই যে রক্ষা কবচ নেওয়া, এই যে আইনগত দীর্ঘসূত্রিতা, এতেও তদন্তের ক্ষতি হয়। আশা করব পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইডি আঁটঘাট বেঁধে তদন্ত করবে এবং রক্ষা কবচ চেয়ে আদালতে দ্বারস্থ হলেও ইডি নিশ্চয়ই কাউন্টার যুক্তি পেশ করে সেই রক্ষা কবচের বিরোধিতা করতে পারবে। কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। আমি বললাম সবে শুরু হয়েছে তদন্তটা, সবে, অনেক পথ চলা বাকি। এই সুদীপ্ত রায়টাই হচ্ছে উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ প্রভাবশালী রাস্তাভাজন, সব ঠিক আছে, কিন্তু সুদীপ্ত বাবু ওটা মিডিল র্যাঙ্ক, তার উপরে অনেক আছে, তার নিচে অনেক আছে। তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি মেডিকেল শিক্ষা ব্যবস্থার কে আমরা ঢেলে সাজাতে না পারি তাহলে আগামী দিনে আমাদের শরীর স্বাস্থ্য বিপন্ন হবে। এটা মাথায় রেখেই আমাদের নজরদারি রাখতে হবে। সাধারণ মানুষ যেমন নজরদারি রাখেন এবং কেন্দ্রীয় এজেন্সিকেও এই দুর্নীতির ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত জোরদার করতে হবে।